গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি। বক্তব্যে কঠোর বার্তা ছিল নির্বাচন কমিশনারদেরও। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। প্রশিক্ষণ গ্রহণ করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা যে ফিল্ডে যে ভোটার নিয়ে যে তথ্য সংগ্রহ করব সেটার যাত্রা শুরু হলো। বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তা সবটুকু করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করবে না এবারের কমিশন। আমরা যারা তথ্য সংগ্রহে যাবে তাদেরকে বোঝাবো। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকার মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। কারণ একজন নতুন ভোটারের ফর্ম ফিল আপ করলে একজন এনোমারেটর পায় 50 টাকা, আর মৃত ভোটারেরটা বাদ দিলে পায় তার চেয়ে কম। সো তার আগ্রহ থাকবে যে নতুন ভোটার সংগ্রহ করা। অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিনা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় নেবে না কমিশন। আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাউস বলেন, জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। মানুষের আস্থা তৈরিতে প্রথম দিন থেকে কাজ করতে তালিকা নির্ভুল করতে হবে। এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকলেও জন্ম মৃত্যু নিবন্ধন কাজ চলছে, সেখান থেকে তথ্য নিতে হবে, সচেতনতার সাথে কাজ করতে হবে যাতে ইসি প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে। সিইসি বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ এখনও তৈরি হয়নি। লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। লন্ডন সফর শেষে একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জাতীয় ঐক্য এবং গণ ঐক্য গড়ে উঠেছে, সেটার রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করাটাই আমাদের জন্য এখন প্রধানতম চ্যালেঞ্জ হওয়া উচিত। এবং আমি মনে করি এর অন্যতা হলে ফ্যাসিবাদ আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং যত শিগগির সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি।
সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আর নির্বাচন তো আমাদের সবসময় প্রস্তুতি থাকে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে। ইউসুফ আলী, মাই টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 111-এর সময় গুলশান, কাফরুল, শাহবাগ, ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার করা হয় তাকে। এরপর 10 দিনের রিমান্ডে রেখে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। কিন্তু এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার এই আপিলের শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস এখনো মেলেনি। পরে 4 মামলা বাতিলের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির আইনজীবীরা বলেন, আরও 18-19টি মামলা খারিজ হলে সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে না। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই রায় থেকে প্রমাণিত হয় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে 111 সরকার ও পরে শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা করে। এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। 2008 সালের 11 সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 9 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে 2 মামলা করেছে দুদক। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে মামলা করল দুদক। SM তানবীরের রিপোর্ট। প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 9 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে মামলা করল দুদক। রোববার 5 জানুয়ারি দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারা, দণ্ডবিধি 109 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে 4.25 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রোববার তার ও পরিবারের বিরুদ্ধে মোট 3টি মামলা করা হয় বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে। এই লেনদেনকে দুদক সন্দেহজনক হিসেবে দেখছে জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির উৎস গোপন করার অভিযোগ আনা হয়েছে আবেদের বিরুদ্ধে। এসএম তানবীর, মাই টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত করছে পিবিআই। নতুন করে 25 থেকে 30 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান প্রেস সচিব। এসএম আরিফের রিপোর্ট। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ের অগ্রগতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে ভারতকে দেয়া চিঠির কোনো জবাব আসেনি। তবে তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান প্রেস সচিব। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ, আরও অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। দীর্ঘ সময় পর আবারও চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানিয়েছেন, কাজটি কঠিন হলেও দ্রুতগতিতে এগিয়ে চলছে তদন্ত। এটা কাজ করছে পিবিআইয়ের প্রধান, এটা ইয়েছে ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে ওনার সাথে। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব করতে বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের আমলে বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয়, অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর 27 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তাদের আলোচনায় উঠে আসে দুদেশের মধ্যে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি বাংলা অর্থনৈতিক অনুষ্ঠানে উঠে আসে, রিয়াদ ঢাকা বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। ব্যক্তি স্বার্থেই এমনটি করা হতো বলে জানান সৌদি রাষ্ট্রদূত ইউসুফ ইসা আল দুহাইলান। Bangladeshi relationship is a multi-dimensional relationship. It's not only focusing on Hajj or manpower or AIDS, but it's a multi-dimensional relationship. শুধু জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশের তেল কারখানা দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানি হাব করতে চায় সৌদি আরব বলে জানান দেশটির রাষ্ট্রদূত। Will make a significant change, not only internally, but in the region. We can also make the products of this refinery goes to China, goes to India, goes to the neighbor countries. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, শুধু সৌদি নয়, দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও ফিরিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। এছাড়া বাংলাদেশ পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত নিয়েছিল বলেও জানান অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam. Private sector
has to be very competitive, efficient, and also perform their job, including regulatory regime and all things that. That is very important. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর। Although we have been claiming for a long time that we have the most investor-friendly atmosphere, but then in practical ground, that has not been the truth all the time. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা নিয়ে বাংলাদেশের প্রশংসনীয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর জায়গা। প্রতিনিধি মমিনকে সাথে নিয়ে রাকিব হাসানের রিপোর্ট। ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর মেনুবার শিলনে একটি পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন মহড়া পরিদর্শন করতে রাজবাড়ী সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অনুশীলন স্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান সহ যশোর এরিয়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। মহড়া পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের স্থান উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। রাকিব হাসান, মাই টিভি। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ICB ইসলামী ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে 5 ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব প্রশিক্ষণ ডক্টর আবুল হাসান আজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তিনি জানান, অতীতে অস্ত্র ও নির্বাচন ব্যবস্থায় তার ভূমিকা কি ছিল, এছাড়াও 5 আগস্টের পূর্বে তার ভূমিকা কেমন ছিল তা দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পৌষের মধ্যভাগে শীতের দাপট বেড়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। কনকনে হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপট। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপে উষ্ণতা খোঁজার চেষ্টা ছিন্নমূল মানুষের। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় স্বল্প আয়ের মানুষেরা ছুটছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। দুদিন থেকে আমাদের এত কষ্ট হচ্ছে, গাড়ি চলা, শীতের কাপড় কোনো সংস্থা কেউ দেয়নি, সরকারি বেসরকারি কেউ দেয়নি ভাই। গরিব মানুষ পেটের দায় দোকান করি, এই ঠান্ডা আবহাওয়া বাতাস, এই জন্য লোকজন বাইরে হতে পারে না, আসে না, বেচা কেনা কম। 2 দিন থেকে শীতের কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না। কনকনে শীতে বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ ও শ্রমজীবীরা। শীতের কারণে ঘরের থেকে বার হয়ে যাচ্ছে না, এমন শীত। ঠান্ডার জন্য খুব কষ্ট হচ্ছে, 2 দিন থেকে সূর্য দেখা নাই বাবা। কষ্ট হলেও কাজ করে তাদেরকে বাসায় আমাকে কামাই করে নিয়ে যায়, তাদেরকে খাওয়াইতে হবে। প্রচণ্ড শীত এবং বাতাস, এই বাতাসের যন্ত্রণা এখন শীতে আমাদের হাঁটা মুশকিল হয়ে গেছে। শীতজনিত রোগ প্রতিরোধের নানা দিক তুলে ধরেন এই চিকিৎসক। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদেরকে অযথা অপ্রয়োজনীয় ঘরের বাইরে না আসা, শীতের পোশাক ব্যবহার করা, গরম মৌসুমে তাদেরকে উষ্ণ গরম পানি ব্যবহার করা যেতে পারে। বাইরে যখন বের হবে মাফলার এবং শীতের পোশাক ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে। জেলা প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ইতিমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাড়ানোর দাবি নিম্নআয়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।